হাঁপানি রোগটা আসলে কি? নাক থেকে শুরু করে লাংসের বা ফুসফুসের একদম অ্যালভিওলাস বা বায়ুথলি পর্যন্ত, মানে শেষ প্রান্ত পর্যন্ত যতগুলো রোগ হয় তার মধ্যে হচ্ছে অ্যাজমাটা কমন একটা রোগ। শ্বসন তন্ত্রের মধ্যে বা শ্বাসনালীর মধ্যে সংক্রমণ এবং সংকোচনের মাধ্যমে যদি শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত তৈরি হয় বা বাধা দেখা দেয়, সেই ক্ষেত্রে বুকের মধ্যে যে সাই সাই শব্দ হওয়া, তারপরে কাশি থাকা, বুক চেপে ধরা বা চেস্ট টাইটনেস থাকা, এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, সেটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে থাকি। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা আসলে সম্পূর্ণরূপে ভালো হয় না, শীতের সময়টা এটা বেশি দেখা দেয়। গরমের সময়ও হয়, আসলে গরমের সময় যে হয় না বিষয়টা কিন্তু এরকম না। তো এই ব্রঙ্কিয়াল অ্যাজমার বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন গুলো কি কি? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে আকস্মিক হাঁপানি বা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, আরেকটা হচ্ছে দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। দুইটা কথার মধ্যে একটু ভাগ আছে, সেটা হচ্ছে আকস্মিক বা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ তাৎক্ষণিক, হঠাৎ করে, আগে থেকে কোনো রকম কোনো সিমটমস ছিল না, আগে থেকে কোনো এই বিষয়ে বা এই ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য কোনো চিকিৎসাও সে করেনি বা কোনো ওষুধও সেবন করেনি, হঠাৎ করেই কোনো না কোনো কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে গেছে। বুকের মধ্যে স্টেথোস্কোপ দিয়ে শব্দ শোনার চেষ্টা করলে দেখা যাচ্ছে যে সাই সাই শব্দ হচ্ছে বা চিউ চিউ শব্দ হচ্ছে, যেটাকে আমরা রংকাই বলি। তো এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এটা হঠাৎ করে। ধরেন একটা মানুষ খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে গিয়ে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না, এটা হতে পারে অ্যাকিউট অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি দেখা দিতে পারে। আরেকটা কোনটা? দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি। দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি বলতে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি বলতে আমরা এটাই বুঝবো যে কোনো পেশেন্ট দীর্ঘদিন যাবত ওষুধ সেবন করতো, হয়তো শীতের সময় পুরোটাই ওষুধ সেবন করেছে, শীত শেষ, ব্রঙ্কিয়াল অ্যাজমা আস্তে আস্তে কমে গেছে ওষুধ সেবনের ফলে, গরম শুরু হয়েছে, সে দেখা যাচ্ছে যে ওষুধটা বাদ দিয়ে দিয়েছে, ওষুধটা আর খাচ্ছে না। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার ওষুধ, বিশেষ করে ইনহেলার বলি বা নেবুলাইজেশন বলি বা বিশেষ করে সালবিটামল প্রিপারেশনের ওষুধ বলি, এগুলা কিন্তু কন্টিনিউয়াস মেয়াদে খেতে হয়। তাহলে সেটা না করে সে ওষুধটা বাদ দিয়েছে, দেওয়ার ফলে কি হচ্ছে যে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাবত তার হাঁপানি রোগ আছে। এগুলাকে বলা হচ্ছে পুরাতন বা দীর্ঘমেয়াদী হাঁপানি। এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি বলা হয় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণগুলো আসলে কি কি? এক নম্বরে বলা হচ্ছে কাশির কারণে হাঁপানি, কফ ভেরিয়েন্ট অ্যাজমা। ঠান্ডা কিছু খাওয়ার ফলে বা সেবন করার ফলে বা শরীরের মধ্যে যদি ঘাম বসে যায়, যাওয়ার ফলে কি হয়, ঠান্ডা লেগে যায়, বা পরবর্তীতে দেখা যায় যে বুকের মধ্যে কফ জমা শুরু হয়ে যায় বা শ্বাসনালীর মধ্যে কফ জমা শুরু হয়ে যায়। সেগুলোর মধ্যে যদি কোনোভাবে যদি শ্লেষ্মা জমে থাকে, বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়, যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারবে না, প্রশ্বাস ছাড়তেও পারবে না। দুই নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে খেলাধুলা ব্যায়াম জনিত হাঁপানি। একটু দৌড়াদৌড়ি করলে বা একটু হাঁটাচলা করলে হৃদস্পন্দন হচ্ছে, এটা কিন্তু বেড়ে যায়। পালস রেট যে হারে বাড়ছে, সে হারে তার শ্বাস প্রশ্বাসের হারটাও বাড়তে হবে। এটা যদি না বাড়ে, কোনো কারণে যদি না বাড়ে, তখন তার শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে যাবে। স্বাভাবিক মানুষের গড় হার্ট রেট হচ্ছে 72 বিটস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটের মধ্যে 72 বার হার্টকে পাম্প করতে হবে। 72 বার পাম্প করার ফলে ফুসফুস বা লাংস কতটুকু কাজ করে? 18 বার। 16 থেকে 18 বার বা 16 থেকে আমরা 22 বার বলে থাকি। তো এভারেজ হচ্ছে 18 বার। এই শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে যে পরিমাণ সময় লাগে, সেই পরিমাণ সময়ের মধ্যে হার্টকে 4 বার পাম্প করতে হয়। মানে লাংস কাজ করে একবার, হার্ট কাজ করে 4 বার। এই যে যখন দৌড়াদৌড়ি করি, হাঁটা চলা করি, তখন দেখবেন যে পালস রেটটা কিন্তু বেড়ে যায়। এটার কারণে কি হতে পারে? হাঁপানি রোগটা দেখা দিতে পারে। হৃদযন্ত্রের কারণে হাঁপানি, কার্ডিয়াক অ্যারেস্ট। হার্টের যদি কোনো ডিজিজ থাকে, যদি হৃদপিণ্ডের কোনো রোগ থাকে, তার কারণেও কি হতে পারে? হাঁপানি রোগটা দেখা দিতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে ওষুধের কারণে হাঁপানি। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কি হয়, মূলত হাঁপানি রোগটা সৃষ্টি করে বা অ্যাজমা তৈরি করে। কেমন ওষুধ? উচ্চমাত্রার ব্যথানাশক ওষুধ আছে। এই সমস্ত ওষুধগুলো, বিশেষ করে আমরা প্যাথিডিনের ক্ষেত্রে, এগুলা দিলে কি হয়, সাধারণত হাঁপানি রোগটা বা অ্যাজমাটা দেখা দিতে পারে সাইড ইফেক্ট হিসেবে। আরেকটা আছে ড্রাগ ইনডিউসড। আমরা জানি যে স্যালাইনও কিন্তু এক ধরনের ওষুধ বা ড্রাগস, যেটা আমরা মূলত নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকি। এটাকে আমরা হাইপোভলিউমিক শকের জন্য ব্যবহার করে থাকি, বা ইলেকট্রোলাইট ইনকারেজ করার জন্য ব্যবহার করে থাকি, বা ইলেকট্রোলাইট ইনক্রিজ করার জন্য ব্যবহার করি।
তো এই বিশেষ করে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যদি আমরা কি করি, স্যালাইন দেই, মানে তাকে যদি আমরা স্যালাইন প্রয়োগ করি বা স্যালাইন পুশ করি, নর্মাল স্যালাইন হতে পারে, তারপরে আপনার সোডিয়াম ক্লোরাইড হতে পারে, যে কোনো ধরনের স্যালাইন অতিরিক্ত পরিমাণে যদি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যাজমা ডেভেলপ করে। 5 নম্বরে বলা হচ্ছে অ্যালার্জি জনিত হাঁপানি। কিছু কিছু পেশেন্ট আছে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি জাতীয় সমস্যা, যখন কোনো পেশেন্টের এই অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমা দেখা দেয়, এটা কিন্তু অনেক সময় এই যে চুলকানি, শরীরের মধ্যে যে চুলকায় বা বিশেষ করে শরীর ফুলে ওঠে, চাকা চাকা হয়, এই ধরনের সমস্যাগুলো থেকে অনেক সময় অ্যাজমা দেখা দিতে পারে। আরেকটা বিষয় কি, যদি কারো সর্দি লেগে থাকে, আমরা যেটাকে বলি রাইনাইটিস, মেডিকেলের ভাষায় বলা হয় রাইনাইটিস। তো রাইনাইটিস যাদের যাদের কন্টিনিউ লেগে থাকে তাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। আর ম্যাক্সিমাম এই অ্যালার্জি জাতীয় অ্যাজমা গুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সর্দি জনিত অ্যালার্জিটা বা সর্দি জনিত কারণে শ্বাসকষ্টটা বেশি হয়। তারপরে 6 নাম্বার হচ্ছে আবেগজনিত কারণ বা আবেগজনিত কারণে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইমোশন ইনডিউসড অ্যাজমা। বংশগত বা জেনেটিক ফ্যাক্টর, বংশগত বা জেনেটিক ফ্যাক্টর, এটা একটা জেনেটিক ফ্যাক্টর ধরা হয় যে বংশে যদি পূর্বের কারো থাকে এই ইতিহাস, সেই ক্ষেত্রে তার বংশে যে কারণে এটা হতে পারে। নিয়ম মেনে যদি ওষুধ সেবন করে বা নিয়ম মেনে চলাফেরা করে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ডেফিনেটলি ওই রোগের বিশেষ করে ওই রোগীর এই অ্যাজমা সমস্যাটা আস্তে 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 মানে কমে যাবে আর কি। জানলাম যে অ্যাজমা আসলে কাকে বলছি বা কোন বিষয়টাকে অ্যাজমা বলছি, ওই ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা বিষয়গুলো মাথায় রাখতে পারবেন। লক্ষণ, লক্ষণ অ্যাজমার ক্ষেত্রে কম বেশি কম সবাই জানে যে শ্বাসকষ্ট। 1 নম্বরে লক্ষণের জায়গায় আমরা দেখবো যে রুগী মুখ হা করে কষ্ট করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে চাইবে না। কারণ কি, যে ওপেনিংটা বেশি পরিমাণে স্বাভাবিকভাবে বাতাস নিতে পারবে বা অক্সিজেনটা গ্রহণ করতে পারবে, ঠিক সেই দিক দিয়েই চেষ্টা করবে অক্সিজেনটা তার ফুসফুস পর্যন্ত পৌঁছানোর জন্য। 2 নম্বরে হচ্ছে মারাত্মক শ্বাসকষ্টে রুগী নীল বা সায়ানোসিস হয়ে যায়। যখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এই রোগটাকে বলা হয় সায়ানোসিস। যখন স্বাভাবিকভাবে মুখ দিয়ে বা নাক দিয়ে রোগী নিঃশ্বাস নিতে পারছেন, প্রেসার ক্রিয়েট করে সিলিন্ডারের মাধ্যমে, বল ভালভের মাধ্যমে শ্বাসনালী পর্যন্ত বা ফুসফুস পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে রক্তের সঙ্গে কি যায়, অক্সিজেনটা শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ, টিস্যু বা সেলগুলোতে পৌঁছায় যায়, যার কারণে আমাদের শরীরটা কি থাকে, সতেজ থাকে, তাই না? তো এই হচ্ছে বিষয়। দেখবেন যে জায়গায় রক্ত পৌঁছাইতে পারে না সেই জায়গাটায় পচন ধরা শুরু হয়ে যায়। কেন? এখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, সব ধরনের ঘাটতি এখানে দেখা দেয়। তবে মেইনলি ওই জায়গাটা কিন্তু আগে নীল বর্ণ ধারণ করে বা কিছুটা নীল বর্ণের হয়ে যায়। কেন হয়ে যায়? এই যে অক্সিজেনের ঘাটতির কারণে, যে রক্ত পৌঁছাতে পারছে না, সাথে রক্তের সাথে যে অক্সিজেন যায় তো সেটাও যেতে পারছে না, যার ফলশ্রুতিতে নীল বর্ণ ধারণ করছে। তাহলে মারাত্মক শ্বাসকষ্ট যখন শুরু হবে তখন রোগীর শরীর কিছুটা নীল বর্ণের বা নীলাচে বর্ণের হবে, যেটা মূলত অক্সিজেনের ঘাটতির কারণে হয়ে থাকে। 3 নম্বরে বলা হচ্ছে বুকের পাঁজরের নিচে দেবে যাবে, বিশেষ করে প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময়। পাখির হাত দেবে কেন যাবে? এই যে শ্বাস প্রশ্বাসে যখন কষ্ট শুরু হবে, যখন সে নিতে পারবে না, তখন প্রেসার ক্রিয়েট করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। যখন প্রেসার ক্রিয়েট করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে তখন তার বুকের পাঁজর বা বুকের হাড় এগুলো কি হবে, দেবে যাবে। 4 নম্বরে বলা হচ্ছে ঘন ঘন নিঃশ্বাস নেবে। হ্যাঁ, যেহেতু ফুল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হবে না, সেক্ষেত্রে অবশ্যই সে ঘন ঘন নিঃশ্বাস নেবে এবং প্রশ্বাসটা ছাড়বে। মানে সে যতটুকু বাতাস বা যতটুকু অক্সিজেন সে ফুসফুসে নিতে পারতো, ঠিক সে পরিমাণ বাতাস সে একবারে পাচ্ছে না, যার ফলশ্রুতিতে গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য বারবার বা ঘন ঘন কি নেবে, নিঃশ্বাস নিতে শুরু করবে। 5 নম্বরে নারীর গতি বেশি থাকে। নারীর গতিটা বেশি থাকে বলতে আমাদের যে পালস রেট সেটাকে আমরা বলে থাকি নারীর গতি। যখন কোনো পেশেন্টের শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে তখন তার নারীর গতি ডেফিনেটলি বেড়ে যাবে। কারণ কি, শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হলে হার্ট বারবার পাম্প করা শুরু করবে, আর হার্ট যত বেশি পাম্প করবে নারীর গতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 6 নম্বরে হচ্ছে ঘাম দেখা দেয়। ঘাম দেখা দেয় বলতে অতিরিক্ত পরিমাণে বা এক্সেসিভ সুয়েটিং হয়, অধিক পরিমাণে সে ঘামতে শুরু করে। যখন হার্ট বারবার পাম্প করে বা অতিরিক্ত পরিমাণে কাজ করা শুরু করে দেয় বা পাম্প করা শুরু করে দেয়, তখন শরীর থেকে এমনি থেকেই কি হয়, ঘাম ঝরা শুরু হয়ে যায়। 7 নম্বরে বলা হচ্ছে স্টেথোস্কোপ বুকে ও গলায় লাগালে মুরগির বাচ্চা চেঁচানোর মতো চিপ শব্দ, সাঁই সাঁই আওয়াজ পাওয়া যায়। উপরের যে লক্ষণগুলো বললাম সবগুলো যে একটা পেশেন্টের শরীরে থাকবে সেটা এরকম না, তবে এখান থেকে 7টা সিমটম দেওয়া আছে, 4টা সিমটম যদি মিলে যায়, কমপক্ষে 4টা সিমটম মিলে গেলে বুঝতে হবে যেটা
ব্রঙ্কিয়াল অ্যাজমার লক্ষণ, এবং অ্যাজমা ধরেই সেটা আপনাকে চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি ব্রঙ্কিয়াল অ্যাজমা টপিক্সের আজকের আলোচনা। তো আমি ব্রিফলি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা ধারাবাহিক এক এক করে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।